শুনেছি আমাদের পৃথিবীর বয়স নাকি প্রায় 450 কোটি বছর। তবে এ সম্পর্কে মতভেদ আছে অবশ্য। আমাদের পৃথিবীর জন্মের আঁতুড়ঘরে লুকিয়ে আছে অনেক রহস্য, আর সেই সব রহস্য ঘিরেই রয়েছে নানান সব আতঙ্কে ঘেরা অচেনা অজানা বহু ঘটনা। আজকের গল্পে আছে এমনই এক অদ্ভুত রহস্যের সন্ধান। 1426-এর আশ্বিন মাসের শুক্তারার শারদীয়া সংখ্যায় প্রকাশিত রক্তমণি রহস্য হলো আমাদের আজকের গল্প। গল্পের লেখক শ্রী সৈকত মুখোপাধ্যায়। গল্প পাঠে কথক নীল চ্যাটার্জির ভূমিকায় বিভাস কুমার বিশ্বাস, অরুণাভ নন্দী ও সামন্তকের ভূমিকায় পার্থসারথী বিশ্বাস, এক জনৈক বুড়ো সন্ন্যাসী ও অশোক ছেত্রীর ভূমিকায় পল্লব বিশ্বাস, নীল চ্যাটার্জির মা জিপসি মেয়ে দুনিয়ার ভূমিকায় এবং আবহ সঙ্গীত ও সম্পাদনায় আমি দেবাঞ্জনা। শুরু হচ্ছে আজকের গল্প রক্তমণি রহস্য। যদিও আমাদের বাড়ি থেকে বেরিয়ে ঠিক 40 পা হাঁটলেই বরানগর বাজার, তবু যাকে বলে বাজার করা সেটা আমার কোনোদিনই হয়ে ওঠেনি। অবশ্য বাড়িতে থাকি বা কটা দিন, বছরের মধ্যে 9 মাসই তো পাহাড়ে জঙ্গলে ঘুরে পশু পাখির ছবি তুলে বেড়াই। তারপরেও যে কটা দিন বাড়িতে থাকি সে কটা দিন যথাসম্ভব শামুকের স্টাইলে দিন কাটাই। বালিশে হেলান দিয়ে বসে থাকি। সেলফোনটা সন্ধ্যের দিকে কয়েক ঘন্টা ছাড়া অন করি না। কোলের উপর খোলা থাকে একটা বই কিংবা ল্যাপটপ। খোলা থাকে মানেই যে পড়ি তা নয়, পড়তেও পারি আবার আকাশ পাতাল ভাবতেও পারি। স্টিরিওতে একটা গজল কিংবা রবীন্দ্রসঙ্গীত বাজে, মা যতক্ষণ না তারা দিয়ে অস্থির করে তুলছে ততক্ষণ চান খাওয়া করতে যায় না। আমার কাছে বাড়িতে থাকার দিনগুলো এইরকমই। মাঝে মাঝে কটা দিন এরকম নিষ্কর্মার মতন কাটানোর প্রয়োজন আছে আমার। বনে পাহাড়ে ঘুরতে গিয়ে শরীরে ছোটোখাটো চোট তো লাগেই। ওই 10-15 দিনের ছুটিতে কাটা ছেঁড়াগুলো শুকিয়ে যায়, এদিক ওদিক মুচকে যাওয়া জয়েন্টগুলোর ব্যথা কমে, আর হাই অল্টিটিউডের তীব্র রোদে পুড়ে যাওয়া চামড়াটাও একটু আসল রং ফিরে পায়। ব্যাস, তারপরেই ডাক এসে যায়, নীল চ্যাটার্জি কোথায় গেলেন? নাগাল্যান্ডের পাহাড় ডিঙিয়ে আমুরের পরিযায়ী পাঁচ পাখিরা ঢুকতে শুরু করেছে তো, ছবি চাই। কিংবা ওই রকমই অন্য কোনো ছবির তাগাদা। তখন আমি আবার ক্যামেরা গিয়ার্স কাঁধে তুলে মাকে প্রণাম আর কলকাতাকে টাটা করে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাই। ভেবে দেখলাম এই বিবরণের মধ্যে একটুখানি অসত্য রয়ে গেল। পত্রপত্রিকা কিংবা টিভি চ্যানেল থেকে যে অর্থকরী প্রস্তাবগুলো পাই সেগুলো উপলক্ষ মাত্র। আসল ডাকটা আসে এই নীল চ্যাটার্জিরই বুকের খুব গভীর কোনো একটা জায়গা থেকে। কিছুটা পাহাড়ি ঝর্ণার কলকল, কিছুটা পাইন পাতার মধ্য দিয়ে বয়ে চলা হাওয়ার শিরশিরানি, আর কিছুটা অন্ধকার বনের মধ্যে থেকে দূর থেকে ভেসে আসা হাতির বৃংহন মিশিয়ে সেই ডাকটা তৈরি হয়। সেই ডাকটাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নীল চ্যাটার্জিকে 15 দিনের বেশি ঘরে থাকতে দেয় না। কথায় কথায় কোথায় চলে গেছি দেখো। বলছিলাম তো বাজারের কথা, সেখানেই ফিরি আবার। হ্যাঁ, বাড়িতে থাকলে প্রায় দিনই সকালের দিকে একবার বরানগর বাজারে যাই, তবে সেটা মাছ মাংস আনাজের জন্য নয়। তার জন্যে তো আমার জন্মের আগে থেকেই শান্তি কাকা রয়েছেন, তিনিই বরাবর আমাদের বাড়ির বাজার করেন, কিন্তু সেটা করেন সন্ধেবেলায়। এদিকে আবার রামলালের দোকানের কচুরি সকাল 9টার মধ্যেই ফুরিয়ে যায়। কাজেই শুধু কচুরি আর জিলিপি কিনবার জন্যেই আমাকে মাঝে মাঝে বাজারে যেতে হতো। রামলালের দোকানের গুটকে কচুরি আর সোনালি রঙের জিলিপি, ও জিনিস দিয়ে টিফিন না সারলে আর উত্তর কলকাতায় থাকা কেন? এইরকম একটা দিনেই গল্পটার সূত্রপাত।
বেশি দিন আগের কথা নয়, এই ধরো 6 মাস। সবেমাত্র নামডাফা অভয়ারণ্যে প্রজাপতির উপরে একটা ফটোশ্যুট সেরে কলকাতায় ফিরেছি। মাসটা ছিল জানুয়ারি, আর দিনটা ছিল রবিবার। বারান্দায় বেতের চেয়ারে বসে আরাম করে কাগজ পড়ছিলাম। হঠাৎ মা খাবার ঘর থেকে গলা তুলে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোকে কি জলখাবারে একটু নুডলস বানিয়ে দেবো? শুনেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম। গত 1 মাস ধরে জলখাবারে নুডলস খেয়েছি, লাঞ্চে নুডলস খেয়েছি, ডিনারেও নুডলস খেয়েছি। জঙ্গলে আর কি পাবো? কিন্তু আজকেও যদি তাই খেতে হয় তাহলে তো গেছি। টি শার্টের উপরে উইন্ডচিটারটা চাপাতে চাপাতে মাকে বললাম, একদম না, কোনো কোনো প্রশ্নই উঠছে না, আমি কচুরি নিয়ে আসছি। এই বলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো পড়লাম, কিন্তু বাজার অবধি পৌঁছতে পারলাম না। সদর দরজা পেরিয়ে গলিতে পা রাখতেই দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক ইতি উতি তাকাতে তাকাতে এদিকেই আসছেন। আমাকে দেখতে পেয়ে বললেন, আচ্ছা, ফটোগ্রাফার নীল চ্যাটার্জির বাড়িটা চেনেন ভাই? একটু দেখিয়ে দেবেন? এমন প্রশ্ন শুনলে প্রশ্নকর্তার দিকে একটু ভালো করে দেখতেই হয়। দেখলাম ভদ্রলোকের মাঝারি হাইট, গায়ের রং ফর্সা, বেশ বলিষ্ঠ গড়ন। মাথার চুল হালকা হয়ে এলেও এখনও তার মধ্যে কালোর ভাগটাই বেশি। দেখলে বোঝা যায় এমনিতে দাড়ি গোঁফ দুটোই কামিয়ে থাকেন, তবে অন্তত গত 2 দিন শেভ করেননি। তাছাড়াও দেখলাম ভদ্রলোকের চোখের চশমা, পায়ের জুতো এবং এই দুইয়ের মাঝখানে আর যা যা রয়েছে, অর্থাৎ বুক পকেটের পেন, কবজির ঘড়ি, হাতের মুঠোয় রাখা সেলফোন আর লেদারের অ্যাটাচি কেস, সব কটাই বিদেশি প্রোডাক্ট। গলির মুখে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেটা থেকে উনি নেমেছেন, সেটাও BMW। বেশ অবাক হলাম। বিভিন্ন নেচার ম্যাগাজিনের সম্পাদক ছাড়া আর যাদের সঙ্গে কাজের সূত্রে আমার যোগাযোগ হয়, তাঁরা সাধারণত গবেষক কিংবা অ্যাডভেঞ্চারার। পোশাক আর অ্যাক্সেসরিজের পেছনে এত মনোযোগ দেওয়ার মানুষই নন তারা। তাহলে ইনি কে? আমার খোঁজ করছেন কেন? যাই হোক, সেসব প্রশ্ন মনের ভেতর লুকিয়ে রেখে বললাম, আমি নীল চ্যাটার্জি। আপনি কোথা থেকে আসছেন? ভদ্রলোক বললেন, আমার নাম অর্ণব নন্দী, বাড়ি লেক টাউনে। ওখান থেকেই আসছি। আপনার ফোনটা বন্ধ রয়েছে বলে খবর দিয়ে আসতে পারলাম না, সরি। আচ্ছা, একটু বসে যাবে কোথাও? কথা ছিল। আসুন, এটাই আমার বাড়ি। ওনাকে নিয়ে আবার বাড়িতেই ফিরে এলাম। বসলাম সেই বারান্দাতেই, বেতের চেয়ারে, মুখোমুখি। উনি মাঝখানের কফি টেবিলের উপরে অ্যাটাচি কেসটা রেখে ভেতর থেকে একটা ভিজিটিং কার্ড বার করে আমার হাতে দিলেন। কার্ডটায় চোখ বুলিয়ে বুঝতে পারলাম নন্দীমশাই একজন জেমোলজিস্ট। জেমোলজিস্ট মানে তো রত্ন পাথরের বিশেষজ্ঞ। আমার কাছে এমন একজন মানুষের কী প্রয়োজন থাকতে পারে? মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল, আপনি ভুল জায়গায় আসেননি তো? আমি কিন্তু জেমস্টোনের বিষয়ে কিছুই জানি না, মণিরত্ন খুব বেশি চোখেও দেখিনি। অরুণাভবাবু মুখে কিছু না বলে দুদিকে মাথা নাড়লেন। এই প্রথম খেয়াল করলাম ওনার চোখে মুখে একটা গভীর ক্লান্তির ছাপ লেগে রয়েছে। দামি পোশাক আশাক সেটাকে আড়াল করতে পারেনি। উনি একটু ঝুঁকে পড়লেন আমার দিকে, বললেন, কোনো ভুল করিনি। আমি তোমার কাছেই এসেছি। তোমাকেই আমার দরকার। ওনার গলার স্বরে এমন একটা আন্তরিকতা ছিল যে এই হঠাৎ করে আপনি থেকে তুমিতে নেমে যাওয়াটা আমার কাছে খুব স্বাভাবিক বলেই মনে হলো। বলতেই পারেন ওনার বয়স 60-এর কাছাকাছি হবে। আমার বাবার বয়সও ওই রকমই। আশ্চর্যের ব্যাপার, উনিও ঠিক পরের কথাটাতেই সেই পিতা পুত্রের প্রসঙ্গই নিয়ে এলেন। বললেন, আমার ছেলে সামন্তক তোমার বয়সী হবে নীল।
তার খুব বিপদ। আমি তোমার কাছে সেই ব্যাপারে সাহায্য চাইতে এসেছি। যদি একটু সময় দাও, আমি তোমাকে সবটাই খুলে বলতে পারি। ভদ্রলোক বললেন, কলকাতার সবচেয়ে পৌর পরিবারগুলোর মধ্যে একটা হলো আমাদের শোভাবাজারের নন্দী পরিবার। শোভাবাজারে আমাদের বাড়িটার বয়স প্রায় 200 বছর। তারও আগে আমাদের পূর্বপুরুষেরা ঢাকা থেকে কলকাতায় চলে এসেছিল। আমরা বংশানুক্রমে জহুরি। হিরে জহরতের ব্যাপার। বাবু কালচারের যুগে কলকাতার বনেদি বাড়িগুলোতে সোনার উপর মতো হিরে, পান্না, চুনি, পোখরাজের ছড়াছড়ি ছিল। ছিল নকলের মধ্যে আসল রত্ন বেছে নেওয়ার কাজ। আসলের মধ্যে থেকেও সেরা পাথরটাকে তুলে নেওয়ার লড়াই। সবার উপরে ছিল বিদেশ থেকে বাছাই করা রত্ন আমদানি করার ব্যবসা। ভারতে এককালে ভালো কোয়ালিটি হিরে কিছু পাওয়া গেলেও চুনি পান্নার মতন পাথর বরাবরই শ্রীলঙ্কা, শ্যামদেশ কিংবা বার্মা থেকে আনতে হতো। মোট কথা, আমরা চিরকালই বেশ পয়সাওয়ালা লোক ছিলাম। সেই জন্যই আমাকে সুইস ইনস্টিটিউট অফ জেমোলজি থেকে গ্রাজুয়েশন করাতে বাবার কোনো অসুবিধা হয়নি। তার আগে অবধি জহুরি কাজটা ছিল গুরুমুখী বিদ্যে। বাবা কাকাদের পাশে বসে পাথরের বাইরের লক্ষণগুলি দেখে দেখে শেখা। নন্দী পরিবারে আমি প্রথম বিশ্বের 1 নম্বর প্রতিষ্ঠান থেকে রত্ন পাথরের মর্মকথা শিখে এলাম। শিখলাম মাটির অনেক নিচের বীভৎস তাপ থেকে ছিটকে ওঠা ধাতু আর পাথরের গলিত মিশ্রণ ঠান্ডা হতে হতে কেমন করে নানান রঙের মিষ্টির দানার মতন ক্রিস্টালে বদলে যায়। কেমন করে তৈরি হয় টোপাজ, অনিক্স, রুবি, ল্যাপিস লাজুলি কিংবা টারকোয়েজের মতন মণি। কোথায় পাহাড়ের গভীরে লুকিয়ে থাকতে পারে রত্ন পাথরের খনি, সেই এক বিরাট শাস্ত্র। তারপর গত 30 বছর ধরে সুরাট, মুম্বাই আর জয়পুরের নানান রত্ন ব্যবসায়ীকে পরামর্শ দেওয়ার কাজ করছি। দেখো, কার্ডে লেখা আছে প্রফেশনাল কনসালট্যান্ট। শোভাবাজারে যৌথ পরিবারের বাড়ি অনেক কাল আগে ছেড়ে দিয়েছি। এখন কলকাতার লেক টাউনে আর মুম্বাইয়ের কমলাদেবী রোডে দুটো বাড়িতে ভাগাভাগি করে সময় কাটাই। সংসারে আছে কেবল আমার ছেলে, পৌরাণিক মণির নামে যার নাম রেখেছিলাম সমন্তক। আমার স্ত্রী মারা গেছেন বহুদিন আগে। সমন্তকের বয়স তখন ছিল মাত্র 9 বছর। গত সেপ্টেম্বরে সেই সমন্তক 25 বছর পূর্ণ করল। ছোটবেলায় মাকে হারিয়েছিল। আমিও কাজের ব্যস্ততায় ওকে খুব বেশি আগলে রাখতে পারিনি। ও মানুষ হয়েছে আমার পরম বিশ্বস্ত নেপালি পরিচারক অশোক ছেত্রীর হাতে। তো বুঝতেই পারছো, অ্যাভারেজ বাঙালি ছেলেদের মতন আতুপুতু করে ও মানুষ হয়। ওকে পেয়ারা গাছের ডাল বেয়ে বাড়ির দোতলার ছাদে উঠতে দেখেছি যখন ওর বয়স ওই 12। আমার এক বন্ধুর বাড়িতে দুখানা ডোবারম্যান পিনসার ছিল, দুটোই কিলার ডগ। বাইরের লোক এলে ওদের ছাদের ঘরে আটকে রাখা হতো। 13 বছর বয়সে সমন্তক সবার চোখ এড়িয়ে ওই ঘরে ঢুকে পড়েছিল এবং জানি না কোন আশ্চর্য ম্যাজিকে কুকুর দুটোর সঙ্গে ভাব জমিয়ে ফেলেছিল। এইরকমই সব হাড় হিম করা ঘটনার মধ্যে দিয়ে ও বড় হয়েছে। সেই জন্যই বোধ হয় 3 বছর আগে জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে ফেরার পর ও আমার মতন নিশ্চিন্ত ব্যবসা করতে চাইল না। ও বেছে নিল রত্ন সন্ধানের কাজ। একদম নিজের উদ্যোগে জনমানবহীন পাহাড়ি উপত্যকায় ঘুরে বেড়ায়। অভিজ্ঞতা আর পড়াশোনাকে কাজে লাগিয়ে আন্দাজ করে কোথায় থাকতে পারে মনির ভাণ্ডার। নিজের হাতে পাথর ঘেটে যাচাই করে সেই আন্দাজ সত্যি কিনা। তারপরে ওর আবিষ্কৃত সেই খনি নো হাও বিক্রি করে দেয়
কর্পোরেট জায়ান্টদের। এই কাজটা ও শুধু ভারতেই করে না, ভারতের বাইরেও করে। গত বছরই তো অনেকটা সময় কাটিয়েছিল ব্রাজিলে। আমি অরুণাভবাবুর কথার মাঝখানেই বললাম, ওনার কাজটাকেও তো এক ধরনের প্রসপেক্টিং বলা যায়, তাই না? এক্স্যাক্টলি। তবে আমার ছেলে ঠিক অ্যামেচার প্রসপেক্টর নয়। ওর প্রপার ট্রেনিং রয়েছে, রয়েছে অত্যাধুনিক টুলস। কোনো প্রেশার স্টোন কোথায় পাওয়া যেতে পারে তার পুরো ডেটা ল্যাপটপের মধ্যে নিয়ে ঘোরে। তবু কাজটায় রিস্ক আছে, পরিশ্রমও রয়েছে, কিন্তু এসবই তো চিরকালের পছন্দের জিনিস। অরুণাভবাবুর মুখে সমন্তকের কথা শুনতে ভালোই লাগছিল, নিজের সঙ্গে মিল পাচ্ছিলাম। আমিও তো এক ধরনের প্রসপেক্টর, শুধু নিষ্প্রাণ সোনা কিংবা হীরের বদলে আমি খুঁজি দুর্লভ পাখি কিংবা পশু, আর খুঁজে পেলে আমি তাদের নিয়ে আসি না, সেখানেই রেখে আসি, চেষ্টা করি যাতে তারা আরও ভালো থাকে। কিন্তু উনি শুরুতেই সমন্তকের কী যেন বিপদের কথা বলছিলেন। অরুণাভবাবু বোধহয় আমার চোখে অস্থিরতা দেখতে পেয়েছিলেন। মা ইতিমধ্যে শান্তিকাকার হাত দিয়ে চা বিস্কিট পাঠিয়ে দিয়েছিল। চায়ের কাপে একটা মাত্র চুমুক দিয়ে সেটা টেবিলে নামিয়ে রেখে অরুণাভবাবু বললেন, সমন্তকে একটা বড় গুণ, ও যেখানেই যাক আমার সঙ্গে যোগাযোগ রাখে। ফোনে না হলে ইমেলে কিংবা হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখে কোথায় রয়েছে, কি করছে। আমার দুশ্চিন্তা কাটাবার জন্যই এরকম করে। তাছাড়া আমাদের মধ্যে অনেক কাজের কথাও হয়। হয়তো ও কোনো জেমস্টোন নিয়ে কনফিউজড, তার ছবি কিংবা স্পেকট্রোস্কোপি আমাকে মেল করে জিজ্ঞেস করে, কি বুঝছো বলো তো? আমি সাধ্য মতন উত্তর দিই। আজ থেকে ঠিক 10 দিন আগে সামন্তক বাড়ি ছেড়ে বেরিয়েছিল। তার 2 দিন বাদে ফোনে জানিয়েছিল হিমাচল প্রদেশে একটা দুর্গম উপত্যকায় পৌঁছেছে। জায়গাটার নাম তামারাং। তুমি কি চেনো জায়গাটা? ঘাড় নাড়লাম। সত্যি, হিমাচলের বহু জায়গায় ঘুরেছি, কিন্তু তামারং ভ্যালির নাম কখনো শুনিনি। অরুণাভবাবু বললেন, যাই হোক, পরের দিনগুলোতেও ওর সঙ্গে যোগাযোগ ছিল। তারপর গতকাল বিকেলের দিকে সামন্তক আমার হোয়াটসঅ্যাপে প্রথমে একটা ছবি পাঠালো, একটু পরে একটা টেক্সট মেসেজ। কথা থামিয়ে অরুণাভবাবু নিজের সেলফোনটায় কিছু অ্যাডজাস্টমেন্ট করে আমার হাতে ধরিয়ে দিলেন। বললেন, এই সেই মেসেজ আর ছবি। দেখলাম সমন্তক লিখেছে, টাওয়ারের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, কথা বলা যাচ্ছে না, এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে জানাও। সঙ্গের ছবিটা অনেকক্ষণ ধরে দেখলাম। সত্যি কথা বলতে কি, স্ক্রিনের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। দেখছিলাম প্রায় অন্ধকার একটা জায়গা, কোনো ঘরের ভেতরের দৃশ্য বলেই মনে হলো। মেঝের উপরে পাথরের স্ল্যাবের মতন কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর তারই মধ্যে প্রায় হাতের মুঠোর মাপের একখণ্ড স্ফটিক জ্বলজ্বল করছে। লম্বাটে গড়নের আটকোনা সেই স্ফটিকটার মতন সুন্দর কোনো রত্নপাথর আমি কখনো দেখেছি বলে মনে করতে পারছিলাম না। আলো আধারির মধ্যে একটা লাল রঙের আগুনের শিখার মতন জ্বলছিল সেই স্ফটিকের টুকরোটা। আগুনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বালা করে, কিন্তু এই পাথরের স্নিগ্ধ লাল রং চোখ জুড়িয়ে দিচ্ছিল। অরুণাভবাবু আমার প্রতিক্রিয়া লক্ষ্য করছিলেন নিশ্চয়ই। বললেন, কেমন সুন্দর না? ভীষণ সুন্দর। এটা কি রুবি? অরুণাভবাবু হাসলেন, বললেন, লাল পাথর দেখলে রুবির কথা মনে হয়, তাই না? না, এটা রুবি নয়। রুবি নয়, টোপাজ নয়, জারকন নয়। ক্রিস্টালে 8 কোণা শেপ
আর আলো ঠিকরানোর ধরন দেখে প্রথমে ভেবেছিলাম দুর্লভ রেড বেরিল বুঝি, কিন্তু তাও নয়। কেমন করে বুঝলেন? প্রথম কথা, এটা কোনো সাধারণ জেমস্টোন হলে সামন্তক আমাকে জিজ্ঞেস করতো না। দ্বিতীয়ত, খেয়াল করলে দেখবে ওই লাল রঙের মধ্যে থেকে কয়েকটা জায়গায় সবুজ একটা আভা বেরোচ্ছে। সেই জন্যই যদিও রংটা আরো সুন্দর লাগছে, কিন্তু ওটাই আবার আমাকে কনফিউজড করে দিচ্ছে। বুঝতে পারছি আমার ছেলেরও একই অবস্থা হয়েছে। ব্যাপার কি জানো, একটা মনের মধ্যে দুটো রঙের প্রেজেন্স মানেই তার মধ্যে দু ধরনের উপাদান মিশেছে। ফুটন্ত ম্যাগমা যখন চাপের চোটে মাটি ফাটল বেয়ে উপরে উঠে আসে, তার মধ্যে মিশে থাকা নানান গলন্ত ধাতু ঠান্ডা হয়ে ক্রিস্টালের আকারে জমতে শুরু করে, তো তাতেই এরকম নির্মিষ হয়ে যায়। এখন মুশকিল হচ্ছে লাল সবুজ কম্বিনেশনের কোনো জেমস্টোনের কথা আমাদের শাস্ত্রে নেই। আমি একটু কিন্তু কিন্তু করে বললাম, শুনেছি ল্যাবরেটরিতে সিনথেটিক জেমস্টোন তৈরি করা যায়, সেরকম কিছু নয় তো? অরুণাভবাবু প্রশংসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে যিনি তোমার কথা বলেছেন তিনি তোমার বহু বিষয়ের আগ্রহের কথাও বলেছিলেন, ভুল বলেননি দেখছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। সিনথেটিক জেমস্টোন আর ন্যাচারাল জেমস্টোনের মধ্যে প্রায় কোনো তফাতই থাকে না। একই কেমিক্যাল কম্পোজিশন, একই রং, গড়ন, প্রতিসরাঙ্ক। তফাৎ শুধু একটাই, সিনথেটিক জেমস্টোনের মধ্যে দু রকমের উপাদান মেশানো যায় না, কিন্তু ওই কাজটা শুধু প্রকৃতি দেবী পারে। অথচ আমার ছেলের পাঠানো এই ছবির পাথরটায় দুই কেন, তারও বেশি রকমের মিনারেলস একটার মধ্যে আরেকটা ঢুকে ক্রিস্টালাইজ হয়েছে। সেই জন্যই আমি নিশ্চিত পাথরটা ন্যাচারাল। অথচ ন্যাচারাল জেমস্টোনের ক্যাটালগে এরকম কোনো পাথরের কথা নেই। অরুণাভবাবুর কথা শুনে আমি খাড়া হয়ে বসলাম। বললাম, তার মানে আপনি বলতে চাইছেন এটা একটা নতুন আবিষ্কার, একটা নতুন রত্ন? উনি মুখে কিছু না বলে মাথাটা উপরে নিচে নাড়িয়ে সম্মতি জানালেন। বললাম, তাহলে আপনি এত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কেন? আপনার তো সেলিব্রেট করা উচিত। উনি বললেন, পরের মেসেজটা পড়ো প্লিজ। ফোনটা আমার হাতেই ছিল। স্ক্রল করে দেখলাম সমন্তক লিখেছে, গড হেল্প মি, আই হ্যাভ ওপেন্ড আপ দ্য হেল মাউথ। সময়টা গতকাল বিকেল 4:03। অরুণাভ বাবুর দিকে তাকালাম। দেখলাম ওনার মুখটা ফ্যাকাশে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। কোনো রকমে বললেন, এটাই ওর শেষ মেসেজ। ভগবান রক্ষা করো, আমি নরকের দরজা খুলে ফেলেছি। এরপর থেকে আর কিছুই জানায়নি। যখনই ফোন করছি দেখছি ফোনটা বন্ধ। তাতেও অতটা দুশ্চিন্তা করতাম না, ধরে নিতাম টাওয়ার পাচ্ছি না বলে ফোনটা বন্ধ রেখেছি। কিন্তু ওই কথাগুলো, আই হ্যাভ ওপেন্ড আপ দ্য হেল মাউথ, মনে হচ্ছে আমি এবার পাগল হয়ে যাব। টেবিলের এদিক থেকে হাত বাড়িয়ে ওনার হাতটা জড়িয়ে ধরলাম। বললাম, চিন্তা করবেন না, আমি আছি। আমরা আর দেরি করিনি। রোববারেই দুপুরের ফ্লাইটে লখনৌ, সেখান থেকে বাইকার মণিকরণ। সন্ধে 7টায় আমরা মণিকরণে পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি তামারং উপত্যকার ঠিক মাথার কাছে একটা পাহাড়ের মাঝামাঝি সমতল জমিতে। আমাদের মাথার উপরের
পাহাড় চূড়াটাকে টপকে পাইন বনের পাঁচিল এড়িয়ে সূর্যের সোনালি আলোর স্রোত ক্রমশ ভাসিয়ে দিচ্ছিল পায়ের কাছে ঘুমিয়ে থাকা প্রান্তরটাকে। ওই প্রান্তরের নামই তামারাম। পাহাড়ের গায়ে যে সমতল জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছি, এখানেই আমরা রাত কাটিয়েছি। আমাদের তিনজনের তিনটে আলাদা আলাদা সুইস টেন্ট ছিল, আমার, অরুণাভবাবুর আর অশোক ছেত্রীর। হ্যাঁ, অরুণাভবাবুর পরিচারক অশোক ছেত্রীকে এই অভিযানে সঙ্গে নিয়ে আসতে হয়েছে। সে তার প্রিয় ছোট বাবার খোঁজ না পাওয়া অবধি ফিরবে না বলে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই সে আমার অশোক দাজু হয়ে গেছে, মানে অশোক দাদা আর কি। অশোক দাজু এমনিতে দারুণ ফুর্তিবাজ মানুষ, তবে স্বাভাবিকভাবেই এখন একটু বিষণ্ণ হয়ে রয়েছে। আমাদের সকলেরই মুড একটু ডাউন। তার পেছনে আবহাওয়ারও একটা ভূমিকা রয়েছে। জানুয়ারির মাঝামাঝি, তাই হিমাচলের হাওয়ায় এখন হাঙরের দাঁত। রোদ্দুর বলে কিছু নেই, তার উপরে সূর্য ডুবলেই স্নোফল শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে যদি মন মেজাজ খারাপ হয়ে থাকে, তাহলে সেটা কি মন মেজাজের দোষ? গতকাল খুব সকালে আমরা মণিকরণ থেকে হাঁটতে শুরু করেছিলাম। পরশু সন্ধেবেলায় মণিকরণ পৌঁছে আমরা প্রথমেই চেষ্টা করেছিলাম একজন গাইড জোগাড় করার। গাইড ছাড়া এরকম রাস্তায় ট্রেকিং করা উচিত নয়, কিন্তু মণিকরণ বাজারে পাগলের মতন ঘোরাঘুরি করেও আমরা একজন গাইড জোগাড় করতে পারিনি। যাকেই বলেছি আমাদের গন্তব্য তামারং ভ্যালি, তারই মুখ শুকিয়ে গিয়েছে। কেউ বলেছে চিনি না, কেউ বলেছে ওখানে দেখার কি আছে, ফালতু জায়গা, আপনারা অন্য কোথাও চলুন, নিয়ে যাচ্ছি। কিন্তু কেন ফালতু সেটা বুঝিয়ে বলতে বললেই উল্টো দিকে হাঁটা দিয়েছে। শেষমেশ মন্দিরের পেছনে একটা ছোট রেস্তোরাঁয় মোমো খেতে ঢুকে প্রচুর তথ্য পেয়ে গেলাম। খুব বয়স্ক একজন সন্ন্যাসী দোকানটার এক কোণায় বসে চোখ বন্ধ করে মালা জপছিলেন, আর মাঝে মাঝে সামনের কাপ থেকে এক ঢোক চা খাচ্ছিলেন। তামারং শব্দটা কানে যেতেই বোধহয় সেই বৃদ্ধ সচকিত হয়ে হাতের ইশারায় আমাদের ডেকে সামনে বসালেন। তারপর বললেন, সেই শয়তানের রাজ্যে যেতে চাও কেন? শয়তানের রাজ্য কথাটা শুনেই আমি আর অরুণাভবাবু মুখ চাওচেই করলাম। দুজনের একসঙ্গেই মনে পড়ে গেছে সমন্তকের মেসেজের কথা, হেল মাউথ, নরকের দরজা। আমরা ওনার টেবিলের উল্টো দিকে কাঠের বেঞ্চটায় বসে পড়লাম। অরুণাভবাবু সংক্ষেপে বললেন ওনার ছেলের হারিয়ে যাওয়ার কথা। বৃদ্ধ সবটাই মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আমি ওই গ্রামেই জন্মেছিলাম। গ্রামের নামও তামারাং, আর গ্রামের পায়ের কাছে যে উপত্যকা, তারও নাম তামারাং। আমাদের গ্রামটা ছিল ঠিক ওই তামারাং ভ্যালির মাথার কাছে। একটা ছোট পাহাড়ের চূড়ায় আমাদের গ্রাম। আর গ্রাম পেরিয়ে উতরাইয়ের রাস্তা ধরে নেমে গেলে যে গোল চক্করের মতন সমতল জমি, সেটাই তামারাং। 70 নাকি 80 বছর আগের কথা। আমি তখন খুব ছোট। সারা গ্রামে দাপাদাপি করে সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলে বেড়াতাম। গ্রামের বাইরে গেলেও খেলা থেমে থাকতো না, যেতে হতোই। কাঠকুড়োতে যেতাম গ্রামের মাথার দিকে পাইন বনে, আর ভেড়া চড়াতে যেতাম গ্রামের নিচের ওই ঢাল ঘাস জমিতে। সব জায়গাতেই ছিল আমাদের অবাধ যাতায়াত। শুধু ভুলেও আমরা কখনো পাহাড়ের পায়ের কাছে ওই গামলার মতন নিচু উপত্যকার দিকে পা বাড়াতাম না। শুধু ছোটরা নয়, বড়রাও ওদিকে যেত না। অরুণাভবাবু জিজ্ঞেস করলেন,
কি ছিল ওই মাঠটায়? কিছুই না, কিচ্ছু ছিল না। আর সেটাই তো আরো বেশি ভয়ঙ্কর। এত সবুজের মধ্যে ওই উপত্যকাটা ছিল একেবারে ন্যাড়া, একটা ঘাস অবধি গজাতো না ওখানে। আমরা মাঝে মাঝে গ্রামের সীমানায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখতাম। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আস্তে আস্তে হরিণের পাল হঠাৎই ওই উপত্যকার ঠিক কিছু আগে দাঁড়িয়ে পড়তো। নাক তুলে হাওয়ায় গন্ধ শুকে কি বুঝতো কে জানে, পেছন ফিরে পরিবাচি করে উল্টো দিকে দৌড়াতো। শুধু হরিণ কেন, আমরা পাহাড়ি মহেলকে ওদিকে কিছু দূর অব্দি নেমে গিয়ে আবার গা মুচড়ে ফিরে আসতে দেখেছি। আমাদের পূর্বপুরুষেরাও নিশ্চয়ই এইসব কিছু খেয়াল করেছিলেন, তাই আমাদের কাছে ওই তামারং হয়ে গিয়েছিল এক নিষিদ্ধ উপত্যকা, মানে শয়তানের নিজের রাজ্য। আর যেহেতু আমাদের গ্রামটা ছিল তামারাং ভ্যালির সদর দরজার মতন, তাই বাইরের পৃথিবীর কেউ কোনোদিন ওই উপত্যকায় নামতে পারে, মানে আমরাই নামতে দিইনি। অশোক দাজু হাঁ করে সেই বৃদ্ধের গল্প গিলছিল। উনি থামতেই জিজ্ঞেস করল, তারপর কি হলো? তারপর তারপর ওরা এলো। তখন আমাদের 15 কি 16 বছর বয়স। ওরা মানে ওই জিপসিরা। কোথা থেকে এলো জিজ্ঞেস করবেন না, উত্তর জানি না। রাশিয়া থেকে হতে পারে, আবার কাজাকিস্তান থেকে হতে পারে, এমনকি রোমানিয়া থেকে এলেও অবাক হবার কিছু নেই। জিপসিরা তো সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে। ওরা কারো বারণ শুনল না, পরোয়া করলো না কারো কথা। সোজা ওই তামারাং উপত্যকার পাথুরে চত্বরে তাঁবু কাটিয়ে বসবাস শুরু করলো। অরুণাভবাবু জিজ্ঞেস করলেন, কি করতো ওই জিপসিরা? মানে জীবিকা কি ছিল ওদের? সে এক আশ্চর্য ব্যাপার, মানতেই হবে। লোকগুলো এই পৃথিবীর মাটি, জল আর পাথরকে আমাদের থেকে অনেক ভালো চিনত। আমরা জানতাম না যে আমাদের গ্রামের আশেপাশে এত সম্পদ লুকিয়ে আছে। ওরা জানতো, মানে ওই জিপসিরা। ওদের মেয়েগুলো সারাদিন পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাগুলোতে ঘোরাঘুরি করে পাথরের জমাট ঘাম করিয়ে আনতো, যাকে আপনারা ওই শিলাজিৎ বলেন। শুনেছি সোনার চেয়েও নাকি দাম অনেক বেশি ওই বস্তুটির। বহু অসুখের ওষুধ, অন্য অনেক জড়িবুটিও সংগ্রহ করে আনতো, তবে সেগুলো ব্যাপারে অতটা বলতে পারবো না। ওদের পুরুষেরা হাতের নিচ থেকে করিয়ে আনতো লোহা, পাথর, এমন সব চামড়ার হাপড় ছিল ওদের কাছে। আর চুল্লি বানানোর এমন কায়দা জানতো যাতে সেই লোহা পাথর গলিয়ে খাঁটি লোহা বার করে আনা যায়। তার সঙ্গে ওরা মেশাতো পশুর রক্ত দিয়ে তৈরি ব্লাড চারকোল, তৈরি হতো ইস্পাত, আর তাই দিয়ে আবার বানাতো ইস্পাহান ছুরি। আস্তে আস্তে জেনেছিলাম ওদের জীবনযাত্রাটাই নাকি এই রকম। মাটি থেকে, পাথর থেকে যা কিছু আহরণ করার করে, তারপর আবার ঘোড়ার পিঠে ডেরাডাঙ্গা চাপিয়ে রওনা দেয় অন্য কোনো সম্ভাবনাময় বন পাহাড়ের দিকে। আমাদের গ্রামের যারা বয়স্ক বুজুর্গ লোক, তাঁরা ওদের অনেকবার বলেছিলেন,
কেন ওই অভিশপ্ত জায়গায় তাঁবু খাটাচ্ছ? চাও তো সামান্য ভাড়ার বিনিময়ে আমাদের গ্রামে চৌহদ্দির মধ্যেই থাকো না। তাতে জিপসিদের মধ্যে যে সবচেয়ে বুড়ো, সে বলেছিল, তোমরা সব চাষিবাসী লোক, মাটিকে ভালোবাসো আর পাথরকে ভয় পাও। আমাদের উল্টো, আমরা পাথরকে ভালোবাসি। পাথরের বুকে আমাদের খাবার, আমাদের ওষুধ, আমাদের সাজগোজের গয়না, অস্ত্র শস্ত্র সব কিছু রাখা আছে। তাই তামারাঙের ওই পাথরের জমিটা আমাদের এত পছন্দ হয়েছে। আমরা এখন কিছুদিন ওখানেই থাকবো। তাই থাকলো ওরা। 2-3 বছর কেটে গেল। সত্যি জায়গাটা জিপসিদের পছন্দ হয়ে গেছিল, না হলে এক জায়গায় এতদিন ওরা থাকে না। একটু আগে বললাম না, আমাদের গ্রামটাই ছিল তামারিং ভ্যালির দরজা। তাই এমনিতে গ্রামের লোকেদের সঙ্গে মেলামেশা না করলেও অন্য কোথাও যেতে আসতে গেলে আমাদের গ্রামের রাস্তা ধরেই জিপসিদের যেতে হতো। অন্যান্য গ্রামে কিংবা শহরে ওষুধ বিশুধ আর ছুরি কাঁচি বিক্রি করতে যেতে ওরা। মেয়েরাই যেত বেশি। দেখতাম সবসময় 4-5 জন জিপসি মেয়ে একসঙ্গে দল বেঁধে যাতায়াত করছে। নির্জন পাহাড়ি পরিবেশে অনেক দূর থেকে বোঝা যেত ওরা আসছে। ওদের গয়নার ঝমঝম শব্দ, গানের সুর আর সবার ওপরে দফায় দফায় তুবড়ি রাবণের মতন ছিটকে ওঠা হাসির হুল্লোড়, এসব শুনেই বুঝতে পারতাম জিপসি মেয়েরা আসছে। ভীষণ সুন্দর ছিল ওরা। আমি খেতে কাজ করতে করতে কাজ থামিয়ে ওদের দিকে চেয়ে থাকতাম। ততদিনে আমি বড় হয়ে গেছি। বোধহয় 17-18 বছর বয়স হবে। আমি রীতিমতো জোয়ান। একটা জিপসি মেয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। মেয়েটার নাম ছিল দুনিয়া। এমনিতে জিপসিদের আচরণ বড্ড রুক্ষ হয়, সে ছেলেই হোক কিংবা মেয়ে। নিজেদের সমাজের বাইরে কারো সঙ্গে ওরা মেশে না। কিন্তু সেই দুনিয়া মেয়েটা ছিল ওদের মধ্যে একটু অন্যরকম, খুব নরম সরম। ও যাতায়াতের পথে প্রতিবারই আমার সঙ্গে একটু গল্প করে যেত। দুনিয়ার কাছেই তামারাঙের জিপসিদের সম্বন্ধে কিছু অদ্ভুত কথা জানতে পেরেছিলাম। ওরা যে তামারাং উপত্যকা ছেড়ে কোথাও যেতে পারছে না, তার কারণ ওই উপত্যকার পাথরের নিচে ওরা এমন একটা ধাতুর খোঁজ পেয়েছে, চোখে দেখা তো দূরের কথা, যার নাম অব্দি জিপসির আগে কখনো শোনেনি। ওই ধাতুর মিশেল দেওয়ার পর থেকে ইস্পাতকে যেমন ইচ্ছে বাঁকানো জোড়ানো যাচ্ছে, অথচ ঠান্ডা হওয়ার পর দেখা যাচ্ছে সেই ইস্পাত হীরের চেয়েও কঠিন। নতুন ধাতুর মিশ্রণে তৈরি সেই ছুরি কাঁচি আর অন্যান্য অস্ত্র বিক্রি করে ওদের খুব লাভ হচ্ছে। বছর ঘুরতে না ঘুরতেই আবার দুনিয়ার মুখে শুনলাম অন্য কথা। ওরা নাকি তামারাং ছেড়ে চলে যাবে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কি, কেন? দুনিয়া বলল, জানো, আমাদের তাঁবুর কলোনিতে না ভয়ঙ্কর এক অসুখ ঢুকেছে। দুনিয়ার মুখটা ভীষণ করুণ দেখাচ্ছিল সেদিন। বুঝতে পারছিলাম ওর মোটেই মন চাইছে না আমাকে ছেড়ে যেতে, তবু যেতে তো হবেই। আমাদের ভুট্টা খেতে দাঁড়ে বসে দুজনে কথা বলছিলাম। যাওয়ার আগে দুনিয়া হঠাৎ ওর ওড়নার গিট খুলে একটা জিনিস আমার হাতের মধ্যে গুজে দিয়ে বলল, এটা রাখো।
এটা দেখলেই আমাকে মনে পড়বে তোমার। সেই দিন রাতেই জিপসিরা চলে গেল, একেবারে পৃথিবী ছেড়েই চলে গেল, মারা গেল ওরা সবাই। আমরা তিনজনেই কিছুক্ষণ হতভম্ব হয়ে সেই বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। কোনো রকমে বললাম, কি বললেন? আর একবার বলবেন? ওই যা বললাম, ওদের তাঁবুর ভেতর থেকে আর চুল্লির ধোঁয়া বেরোচ্ছিল না। জঙ্গলের ভেতরে খোঁয়ারের মধ্যে থেকে ঘোড়া, ছাগল আর কুকুরগুলো খিদের জ্বালায় প্রহিতরাহি চিৎকার করছিল। সেই পোষা জন্তুগুলোকে আমরা আমাদের গ্রামে নিয়ে এলাম, ব্যাস ওইটুকুই। আর কিচ্ছু করার ছিল না আমাদের, কারণ চোখ তুলেই দেখতে পাচ্ছিলাম আকাশে শকুনের দল চক্কর কাটছে, কিন্তু কি যেন এক অজানা ভয়ে তামারাঙের জিপসি ক্যাম্পের নামতে পারছে না, ফিরে ফিরে চলে যাচ্ছে। সামান্য মানুষ হয়ে আমরা সেই সাহস দেখাই কেমন করে? শকুনও নামলো না, সৎকারও হলো না। উপত্যকার বুক থেকে পাক খেতে খেতে উঠে এলো বীভৎস দুর্গন্ধ। আমরাও গ্রাম ছাড়লাম। বেশি লোক তো ছিলাম না ওই গ্রামে, বড় জোর 150 জন। রাতারাতি আমরা পালালাম, আর কখনো ফিরে যাইনি। তারপর আর সেই গ্রামের কোনো খবর রাখিনি। যে যেখানে পেরেছি নতুন করে আবার জীবন শুরু করেছি। আর এখন তো তামারাঙের আদি বাসিন্দাদের মধ্যে বেশি কেউ বেঁচেই নেই। এই আমি আছি, আর 2-1 জন হয়তো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে। তামারাঙের স্মৃতি আছে মনের ভেতরে, আর দুনিয়ার দেওয়া এই এই মণিটা সঙ্গে আছে। দেখলে দুনিয়ার কথা মনে পড়ে। বুকের উপর ঝুলিয়ে রাখা জপমালার বটুয়ার ভেতরে হাত ঢুকিয়ে বৃদ্ধ যে পাথরটা বার করে আনলেন, সেরকম পাথর আমি মাত্র 2 দিন আগেই সমন্তকের হোয়াটসঅ্যাপ মেসেজে দেখেছি। সেই একই স্নিগ্ধ লাল রং, যার ভেতর থেকে বেরিয়ে আসছে সবুজ আভা, সেই রকমই অষ্টকোণী ক্রিস্টালের গড়ন। শুধু এই পাথরটা ছবির পাথরের থেকে অনেকটাই ছোট। স্বাভাবিকভাবেই অরুণাভবাবুর হাতটাই প্রথম এগিয়ে গেল পাথরটার দিকে। বৃদ্ধ কিছু না বলে পাথরটা ওনার হাতে তুলে দিলেন। তারপর অদ্ভুত উজ্জ্বল এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, এটা আপনার কাছেই থাক। আমার সময় হয়ে এসেছে। ভাবছিলাম কার হাতে দিয়ে যাব এই উপহার। ভগবান আপনাদের এখানে পাঠিয়েছেন। আপনারা তামারাঙে যান, ফিরে পান আপনাদের আত্মজোকে। এই বলে সেই আশ্চর্য বৃদ্ধ অন্ধকার রাস্তায় বেরিয়ে গেলেন। মিলিয়েই গেলেন মনে হলো অন্ধকারের মধ্যে। একটু বাদে আমরা 3 জনেও খাবারের দাম মিটিয়ে ফিরে এলাম হোটেলের ঘরে। পরদিন সকালেই, মানে গতকাল বৃদ্ধের বলে দেওয়া পথ ধরে মণিকরণ ছেড়ে হাঁটতে শুরু করেছিলাম। ওদের গ্রামটা একদিন যেখানে ছিল, পাহাড়ের গায়ে সেই সমতল জায়গাটাতে পৌঁছতে পৌঁছতে কাল সন্ধে হয়ে গিয়েছিল। একটু বাদেই তুষারপাত শুরু হয়েছিল, আর তাই আমরাও যে যার টেন্টে ঢুকে পড়তে বাধ্য হয়েছিলাম। কাল রাতে আর কিছু দেখা হয়নি। এখন এই ভোরবেলায় আমরা টেন্টের বাইরে বেরিয়ে এসে চারদিকটা ভালো করে দেখছিলাম। ঠিক একটা পাহাড়ি ভোরের মতোই ভোর হচ্ছে। আমাদের চারিপাশে বহুদিন আগে পরিত্যক্ত সেই তামারং গ্রামের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যে গ্রামে জীবনের প্রথম ভাগটা কাটিয়েছিলেন মণিকরণের সেই বৃদ্ধ সন্ন্যাসী।
পাথরের টালি দিয়ে বাঁধানো রাস্তার কিছু অংশ, মাটির সঙ্গে প্রায় মিশে যাওয়া ঘরের দেওয়াল, বুনো গাছপালার মাঝে মাঝে ভুট্টা কিংবা রামদানার কয়েকটা ঝোপ দেখলে বোঝা যায় সেই কত বছর আগে গ্রামবাসীদের হাতে বোনা ফসলের জীবনচক্র এখনও পুরোপুরি থামেনি। শিরশিরে হাওয়ার সঙ্গে ভেসে আসছে পাইন গাছের কাঁচা আঠার মিষ্টি গন্ধ। অ্যাজেলিয়ার ঝোপের ফাঁকে ফাঁকে চিরিক পিরিক ডাক ছেড়ে লাফালাফি করছে অজস্র ছোট ছোট পাখি। একটু আগেই একটা বিশাল হিমালয়ান গ্রিফন সবচেয়ে উঁচু জুনিপার গাছটার মগডাল থেকে সোনালি ডানায় ভর করে ভেসে পড়েছিল। এর মধ্যেই সেটা ওই দিগন্তের দিকে, যেখানে ভোরের আলোয় ওর ডানার মতোই সোনালি হয়ে উঠেছে পীর পাঞ্জালের স্নো রেঞ্জ, সেদিকে অনেকটা চলে গেছে। কিন্তু এই সবই এখানে, এই পাহাড়ের উপর দিকটায়। পায়ের কাছে তামারং ভ্যালিতে মৃত্যুর নিস্তব্ধতা। ওখানে গাছ নেই, ঘাস নেই, কোনো পাখির ডাক ভেসে আসছে না ওদিক থেকে। তবু ওখানেই আমাদের যেতে হবে, তার কারণ সমন্তক বলেছিল ও তামারঙে যাচ্ছে। আর তাছাড়া রহস্যময় রক্তমণি নিশ্চিতভাবেই সমন্তক আর তামারংকে এক সুতোয় গেঁথে দিয়েছে। আমাদের নামাটা যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না। তার কারণ গ্রাম থেকে নিচের উপত্যকায় নামার যে পাহাড়ি ঢাল, তার পুরোটাই সর ঘাসের মতন শুকনো আর মানুষ প্রমাণ উঁচু এক জাতের ঘাসে ছাওয়া। দুই হাতে ওই মোটা ঘাসের গোছা ঠেলে ঠেলে নামতে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ঘাসের পাতার ছুরির মতন ধারালো কানায় লেগে আমাদের চামড়া কেটে যাচ্ছিল। অশোক দাজু যতটা পারছিল ওর নেপালি কুকরি দিয়ে ঘাসের জঙ্গল কেটে রাস্তা বানানোর চেষ্টা করছিল, কিন্তু সেই জন্যই আবার আমাদের নামার গতিও হয়ে পড়েছিল মন্থর। এইভাবেই কোনো রকমে ঘন্টা দুয়েকের চেষ্টায় যখন পাহাড়ের ঢাল পেরিয়ে নিচের সমতল জমিতে পা রাখলাম, ততক্ষণে ওই তীব্র ঠান্ডার মধ্যেও আমাদের জামা কাপড় ঘামে ভিজে গেছে। আমার আর অশোক দাজুর না হয় পাহাড়ে চড়ার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু অরুণাভবাবু গতকাল আর আজকের এই পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়েছিলেন। তাই আমরা একটু জিরিয়ে নেবার জন্যে একটা ফাঁকা জায়গায় বসলাম। আমাদের ঠিক সামনে দিয়ে উপত্যকার সীমানা বরাবর একটা বিশাল লম্বা ফাটল সাপের মতন এঁকে বেঁকে চলে গিয়েছিল। ফাটলটা চওড়ায় হবে হয়তো মাত্র 3 ফিট, কিন্তু গভীরতা অনেক। অরুণাভবাবু কি মনে করে ওই ফাটলটার ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন, অন্যমনস্কভাবেই তাকিয়েছিলেন নিচের দিকে। হঠাৎই তার মুখ দিয়ে খুব বিস্ময়ের সঙ্গে একটা শব্দ বেরিয়ে এলো। স্ট্রেঞ্জ। আমি আর অশোক দাজু ওনার দুপাশে গিয়ে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কি হলো? উপত্যকার বাউন্ডারি বরাবর এই ফাটলটা, এটা মানে কিছু বুঝতে পারছো? আর একটু এগিয়ে এসো। দেখো দেখো দেখো, ফাটলটার এপাশে আর ওপাশের দেওয়ালে পরপর নানা রকমের পাথরের স্তর দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। দেখে যা মনে হচ্ছিল তাই বললাম ওনাকে। বললাম, ঠিক যেন একটা বার্থডে কেককে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। সবার নিচে একটা প্লেন কেকের ব্রাউন লেয়ার, তার উপরে ভ্যানিলার গোলাপি লেয়ার, তারও উপরে একটা ক্রিমের সাদা লেয়ার, তারপর আবার চকলেট। অরুণাভবাবু হাসলেন, বললেন, চমৎকার উপমা দিয়েছ। বুঝতেই পারছো, কোনো একটা জিওলজিক্যাল এজে একটা স্তর তৈরি হয়েছে, পরের এজে তার উপরে আবার নতুন স্তর চেপেছে। পৃথিবীর ম্যান্টেল সর্বত্রই এইভাবে স্তরের উপর স্তর সাজিয়ে তৈরি। আমরা শুধু উপরের স্তরটুকু দেখতে পাই বলে বুঝতে পারি না। অশোক দাজু বলল,
এখানে দাঁড়ালে ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই যে নীল দাদা যেমন বললেন, কেকটাকে এখানে কেটে দেওয়া হয়েছে, তাই সব কটা লেয়ার পরপর দেখা যাচ্ছে। কিন্তু দাদাবাবু, আপনি তো এইসব অনেক দেখিয়েছেন, আপনি স্ট্রেঞ্জ বললেন কেন? অরুণাভবাবু বললেন, খেয়াল করে দেখো অশোক, আমি টর্চে আলো ফেলছি। দেখো ওই 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 দিকের দেওয়ালে, মানে ভ্যালির দিকের দেয়ালে একটা লেয়ার বাড়তি রয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে ওই যে প্রায় 70 ফিট নিচে সাদা পাথরের একটা ব্যান্ড, ওই লেয়ারটার এদিকের দেওয়ালে টোটালি অ্যাবসেন্ট। বুঝতে পারছো কি হয়েছিল? আমরা দুজনেই দুদিকে মাথা নাড়লাম। অরুণাভবাবু বললেন, সরি, তোমাদের বোঝার কথাও নয়। সম্ভবত আমার ছেলে জিও ফিজিক্স অনেকখানি জানা সত্ত্বেও বুঝতে পারেনি। বুঝতে পারলে আমাকে জানাতো। শোনো, আমি নিশ্চিত যে কয়েক কোটি বছর আগে আমাদের সামনের ওই উপত্যকাটার বুকে একটা উল্কা আছড়ে পড়েছিল, আর জায়েন্ট মেটিওরাইট। ওই যে সাদা পাথরের ব্যান্ডটা দেখছো, ওটাই সেই চাপা পড়া উল্কার কিনারা। ওই উল্কার ইম্প্যাক্টে আশেপাশের জমির থেকে ভ্যালিটা একটু বসে গেছে, আর তখনই বাউন্ডারিটাও ক্র্যাক করে গেছে। অরুণাভবাবুর কথা শুনে আবার নতুন চোখে সাদা পাথরের লেয়ারটার দিকে তাকালাম। ভাবতেই কেমন অবাক লাগছিল, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে সবটাই পৃথিবী নয়, অল্প একটু বাইরের জগৎ মিশে রয়েছে। বুঝলে নীল, এখন মনে হচ্ছে রক্তমণি কি তাহলে এই পৃথিবীর পাথর নয়, ওই উল্কার ভেতরে কোথাও লুকিয়ে থাকা ক্রিস্টাল? হয়তো জিপসিরা এখানকার মাটি খুঁড়ে ওরকমই কয়েকটা টুকরো বার করেছিল। সামন্তকে হয়তো ওইভাবেই খুঁজে পেয়েছে। আমার মনে হচ্ছিল সেটা খুবই সম্ভব, কিন্তু একটু বাদে উনি নিজেই আবার স্বগতোক্তি করলেন। কিন্তু সেটাই বা কেমন করে সম্ভব? একটা উল্কা যখন বিদ্যুৎ গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তার যে টেম্পারেচার দাঁড়ায়, তাতে তো কোনো ক্রিস্টালেরই আর আস্ত থাকার কথা নয়। এই সব ভাবতে ভাবতেই আমরা তিনজনে খুব সাবধানে সেই ফাটলটা ডিঙিয়ে উপত্যকার মাটিতে পা দিলাম। মন বলছিল, সমন্তক যদি কোথাও থাকে তাহলে জিপসিদের কলোনি যেখানে ছিল সেখানেই থাকবে, কারণ দুনিয়া ওইখানেই কোথাও রক্তমণি কুড়িয়ে পেয়েছিল। সমন্তকও যে অমন একটা মণি পেয়েছে তাতেও তো সন্দেহ নেই। একটা সুবিধে হলো, জিপসিদের সেই কলোনি যে ঠিক কোথায় ছিল এত বছর পরেও সেটা বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না। তার কারণ ভ্যালির মাঝামাঝি একটা জায়গায় জিপসিরা পাথরের ব্লক সাজিয়ে ওদের কলোনি ঘিরে একটা দেওয়াল বানিয়েছিল, সেটা অনেকটাই এখনও অক্ষত রয়েছে। দেয়াল ঘেরা জায়গাটাকে লক্ষ্য করেই আমরা এক সারিতে হেঁটে চলেছিলাম। আমি ছিলাম সবার সামনে, মাঝখানে অরুণাভবাবু, সবার পেছনে অশোকদাজু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অশোকদাজু আমাদের দুজনকে ছাড়িয়ে পরিত্যক্ত জিপসি ক্যাম্পের দিকে প্রায় দৌড়তে শুরু করলো। পেছন পেছন আমি আর অরুণাভবাবু। আমরা সকলেই বুঝতে পারছিলাম নষ্ট করার মতন সময় নেই, কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। বিকেল অবধি তন্ন তন্ন করে খুঁজেও এমন একটা চিহ্ন পেলাম না যার থেকে সমন্তকে ট্রেস করতে পারি। অথচ ও যে এখানেই এসেছিল তাতে তো আর সন্দেহ নেই, ও নিজেই তো সে কথা জানিয়েছিল। সন্ধে নেমে এলো, আর খোলা জায়গায় থাকা যাবে না। যদিও অশোকদাজু জেদ ধরেছিল দরকার পড়লে ও টর্চের আলোয় সারা রাত ধরে সমন্তকে খুঁজবে। অরুণাভবাবুরও সেরকমই ইচ্ছে ছিল,
কিন্তু আমি ওদের বোঝালাম তাতে কোনো লাভ হবে না। উল্টে এই খোলা জায়গায় রাত কাটালে আমরা সকলেই মারা যেতে পারি। একটু পরেই তুষারপাত শুরু হবে, কিচ্ছু দেখা যাবে না। তার চেয়ে এখন ফিরে গিয়ে আবার কাল ভোরে ফিরে আসাই ভালো। ওদের বোঝালাম আমরা আর ওই পাহাড় ভেঙে ক্যাম্প সাইটে মানে পরিত্যক্ত গ্রামটায় ফিরব না। তার চেয়ে কাছে পিঠেই পাহাড়ের গায়ে কোনো একটা পাথরের খাঁজ কিংবা গুহার মতন কোনো একটা শেল্টার খুঁজে নিয়ে রাতটুকু কাটিয়ে দেব। আমাদের সঙ্গে যেহেতু সোলার ল্যাম্প, স্টোভ, খাবার, জল, এমনকি স্লিপিং ব্যাগও ছিল, তাই রাত কাটানোয় কোনো অসুবিধা দেখিনি। শুধু একটাই অসুবিধে, অরুণাভবাবুকে দেখে মনে হচ্ছিল উনি আর পারছেন না। ওনার মন আর শরীর দুই জবাব দিয়ে দিয়েছে। হাল ছেড়ে দিয়ে যেভাবে একটা পাথরের উপর বসেছিলেন দেখে মায়া হচ্ছিল। আমি অশোক দাজুকে বললাম, তুমি এখানে বসেই ওনার দিকে একটু নজর রাখো, আমি চট করে রাত কাটাবার মতন একটা জায়গা খুঁজে বার করেই ফিরে আসছি। ওরা এক কথায় রাজি হয়ে গেল। আমিও নিজের ব্যাকপ্যাকটা পিঠের উপরে নিয়ে দ্রুত পা চালালাম পাহাড়ের দিকে। যেতে যেতেই হঠাৎ একটা কথা মনে হলো আচ্ছা, জিপসিরা তো এখানেই কোথাও মাটি খুঁড়ে লোহার আকরিক বার করত। শুধু লোহার আকরিক কেন, যদি ওরা সত্যিই মাটির নিচে চাপা পড়া উল্কার বুক থেকেই সেই আশ্চর্য ধাতু নিয়ে আসতো, তাহলে তো অন্তত 70-80 ফুট গভীর কয়েকটা টানেল খুঁড়তে হয়েছিল ওদের, এবং সেটা এখানেই, মানে এই তামারং উপত্যকায়। তার কোনো একটা খুঁজে বার করতে পারলে তো দিব্যি গরমে রাতটা কাটিয়ে দেওয়া যায়। আমার হেডব্যান্ডের সঙ্গে একটা খুব জোরালো সার্চ লাইট লাগানো ছিল। লাইটটা অন করে দিলাম। তারপর ছোট থেকে ক্রমশ বড় চক্করে পুরো জায়গাটা তল্লাশি করতে করতে গেলাম। মন বলছিল ওই যেখানে লোহা গলানোর পাথরের চুল্লির ভাঙা স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, তারই কাছাকাছি কোথাও থাকবে এক দুটো ওরকম আদিম ওপেন কাস্ট মাইনের মুখ। এবং আমার মন ভুল বলেনি। অনেক ভাঙাচোরা বোল্ডারের মাঝখানে একটা বিশাল পাথরের চৌকোনা টুকরো পড়েছিল। হয়তো এমনিতে বুঝতে পারতাম না, কিন্তু আমার আগেই কেউ পাথরটাকে একদিকে কিছুটা সরিয়ে দিয়েছিল বলেই বুঝতে পারলাম। ওর নিচ দিয়ে ঢালু একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এটা নিশ্চয়ই একটা লোহার খাদানের মুখ। আমি খাদানের ঢালু রাস্তা বেয়ে নামতে শুরু করলাম। ইচ্ছে ছিল ভেতরটা একবার চোখ বুলিয়ে নিয়ে আমার সঙ্গীদের এখানে ডেকে আনবো, কিন্তু তার আগেই খুব দ্রুত কয়েকটা ঘটনা ঘটে গেল। হঠাৎ পায়ের একদম সামনে একটা জিনিসকে পড়ে থাকতে দেখে আমি জমে পাথর হয়ে গেলাম। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। জীবনে বহু আতঙ্কজনক দৃশ্য দেখেছি, কিন্তু এতটা ভয়ের, এতটা গা গুলিয়ে ওঠার মতন দৃশ্য কখনো দেখিনি। দেখলাম একটা বুনো শেয়াল মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তার সারা শরীরে বিঁধে রয়েছে অসংখ্য সূক্ষ্ম সূঁচ। একটু খেয়াল করলেই বোঝা যায় সূঁচগুলো ধাতুর তৈরি নয়, সাদা ক্রিস্টাল দিয়ে তৈরি। ওগুলো যেন জমে যাওয়া চিনির রসের অজস্র সুতো শেয়ালটার চামড়া ফুঁড়ে ঢুকে যাচ্ছিল। হ্যাঁ, সূঁচগুলো জীবন্ত। ওরা নিজে থেকেই ঘুরতে ঘুরতে বেচারা জন্তুটার শরীরে ঢুকে যাচ্ছিল। শেয়ালটার চামড়ার উপরে নড়াচড়া করতে করতে খুঁজে নিচ্ছিল ওর শরীরের নরম জায়গাগুলো, চোখ, নাক, থাবার নিচের মাংস। দেখতে দেখতে শেয়ালটার নড়াচড়া বন্ধ হয়ে গেল। 4টে পা টান টান করে মারা গেল জন্তুটা। সঙ্গে সঙ্গে সূঁচগুলোর অস্থিরতাও কমে গেল। শেয়ালটাকে দেখে তখন মনে হচ্ছিল উজ্জ্বল রূপলি লোমে ঢাকা একটা অদ্ভুত জন্তু। কোনো রকমে জড়তা কাটিয়ে টর্চের আলোর বিমটাকে একবার চারপাশে ঘুরিয়ে আনলাম, আর তখনই দেখতে পেলাম
ঢালু পথের একপাশে একটা বড় সড়ো হ্যাভারস্যাক পড়ে রয়েছে। শেয়ালটা কিসের টানে তামারং ভ্যালির ভয়কে জয় করে এখানে চলে এসেছিল বুঝতে অসুবিধে হলো না। ব্যাগটাকে শেয়ালটাই ছিঁড়েছে নিশ্চয়ই। ওটার ভেতর থেকে গড়িয়ে পড়েছে বেশ কয়েকটা ক্যান্ড ফুডের কৌটো। খাবারের গন্ধেই এসেছিল বেচারা। ব্যাগ যখন রয়েছে তখন ব্যাগের মালিকও নিশ্চয়ই এখানেই রয়েছে। আমি গলা তুলে ডাক ছাড়লাম, সমন্তক, 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 সমন্তক। সাড়া পেলাম না। হয়তো আমার তখন উচিত ছিল ফিরে যাওয়া, ফিরে গিয়ে অন্তত অশোক দাজুকে ডেকে আনা। কিন্তু ততক্ষণে অন্য একটা জিনিস চোখে পড়ে যাওয়ায় আর যাওয়া হলো না। দেখতে পেলাম যেখানে দাঁড়িয়ে আছি তার একটু দূর থেকেই টানেলের দেয়ালের গায়ে পরপর চৌকো কিছু পাথর বসানো রয়েছে। একবার ভাবলাম, দেওয়ালের ঝুড়ো পাথরকে ধরে রাখার জন্যে কি শক্ত পাথরের স্ল্যাবগুলো গেঁথে দিয়েছিল জিপসিরা? পরক্ষণেই মনে হলো, তাহলে তো পুরো দেওয়ালটাকেই এইভাবে সাপোর্ট দেওয়া উচিত ছিল। অনেকটা ব্যবধানে এইভাবে একটা করে পাথর গেঁথে দিয়ে কি লাভ হয়েছিল ওদের? সেটাই বুঝবার জন্যে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আরও একটা জিনিস চোখে পড়ল। এমনই একটা জিনিস যাতে এই প্রথম আমার মনে হলো এই যে টানেলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা নিছক লোহার আকরিক তুলে আনার খাদান নয়, এটা অন্য কিছু। দেখলাম দেয়ালের গায়ে সারি সারি উজ্জ্বল গুহাচিত্র। ঠিক যেরকম গুহাচিত্রের ছবি দেখে আমরা বড় হয়েছি সেই রকমই সরল রঙিন সব ছবি। তবে এগুলোর মধ্যে শিকারের ছবি নেই, গুহাবাসীদের দৈনন্দিন জীবনযাত্রার ছবিও নেই, রয়েছে শুধু মৃত্যুদণ্ডের ছবি। দেখতে দেখতে কেমন যেন ঘোর লেগে যাচ্ছিল। ঢালু পথ বেয়ে নেমে যাচ্ছিলাম, চোখ আটকে ছিল দেওয়ালের ছবির দিকে। বুঝতে পারছিলাম যারা এই ছবিগুলো এঁকেছে তারা ওই জিপসি দলের কেউ নয়। জিপসি নারী পুরুষের শরীরের উপরের অংশ নিশ্চয়ই আদুল থাকতো না, অথচ ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের কোমরে সামান্য কাপড় ছাড়া আর কিছুই নেই। ছবির মানুষদের হাতে মশাল, তীর ধনুকের মতন আদিম সব অস্ত্রশস্ত্র। এই ছবিগুলো কিছুতেই 70-80 বছর আগে আঁকা নয়, অন্তত 20,000 বছর আগের গুহাচিত্র এগুলো। 70-80 ফুট নেমে আসার পরে হঠাৎই একটা জায়গায় এসে সুড়ঙ্গ পথটা শেষ হয়ে গেল। এখন আমার সামনে সাদা পাথরের এক নিরেট দেয়াল। আজ বিকেলেই অরুণাভবাবু ঠিক ওই রকম একটা পাথরের লেয়ার আমাদের দেখিয়ে বলেছিলেন ওটা মাটির নিচে চাপা পড়ে থাকা একটা বিশাল উল্কা। বলেছিলেন এই পুরো তামারং ভ্যালিটাই দাঁড়িয়ে রয়েছে সেই উল্কার উপরে। সন্দেহ নেই আমার সামনে ওই দেয়ালটা সেই চাপা পড়ে থাকা উল্কারই একটা অংশ। আরও একটা জিনিস দেখলাম উল্কার দেয়ালের ঠিক সামনে একটা কালো পাথরের বেদি। বেদিটা লম্বায় মানুষ প্রমাণ। বেদিটা যে কোন কাজে ব্যবহৃত হতো তা বুঝতে এতটুকু অসুবিধে হলো না, কারণ এর আগে সুড়ঙ্গের দেয়ালে ছবির পর ছবিতে সেই প্রক্রিয়ার কথাই বলা আছে। ওই যে বেদির চারকোনায় 4টে পাথরের খুঁটি, ওগুলোর সঙ্গেই হাত পা বেঁধে চিৎ করে শোয়ানো হতো একজন মানুষকে। হতে পারে সে তামারং গ্রামের সেই প্রাচীন সমাজেরই কোনো সদস্য, কোনো অপরাধ করার ফলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। আবার এমনও হতে পারে যে সে অন্য কোনো আদিমানবের গোষ্ঠীর সদস্য, যাকে এখানকার বাসিন্দারা যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসেছে। যেই হোক, সে
উল্কা দেবতার প্রতি বলি প্রদত্ত। বলির ধরন খুব সরল। লোকটার হাত পা বেঁধে এখানে ফেলে রাখার কিছুক্ষণ পরেই কোটি কোটি পাথরের সূচ এসে তার গায়ে বিঁধে যাবে, লোকটা মারা যাবে ঠিক ওই শেয়ালটার মতন। ঠিক এইখানেই বেদিটার সামনের মেঝেতে আরও একটা ছবি দেখতে পেলাম। সমস্ত সারল্য সত্ত্বেও বুঝতে অসুবিধা হচ্ছিল না যে সেই আদিম মানুষেরা হাড়গোড়ের মধ্যে থেকে রক্তমণি কুড়িয়ে দেয়ালের কুলুঙ্গিতে তুলে রাখছে। আমার মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। তার মানে ছুঁচগুলো এক একটা মৃতদেহকে খেয়ে শেষ করার পরে পড়ে থাকতো এক একটা করে রক্তমণি হয়ে। হ্যাঁ, আমার ধারণা ঠিক ছিল। আমি পাগলের মতন একটা একটা করে পাথরের স্ল্যাব টান মেরে দেওয়াল থেকে নামাতে নামাতে ফিরে যাচ্ছিলাম সুড়ঙ্গের মুখের দিকে। আমার হেডব্যান্ডের সার্চ লাইটের আলোয় প্রত্যেকটা কুলুঙ্গির ভেতরে ঝলমল করে উঠেছিল একটা করে রক্তমণি। আর সুড়ঙ্গের মুখের খুব কাছাকাছি একটা কুলুঙ্গির মধ্যে জড়সড় হয়ে শুয়েছিল একজন যুবক। যদিও সে বেঁচে ছিল, তবু তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল কাচের চোখ। মোটা চামড়ার তৈরি শীতের পোশাকের বাইরে তার শরীরের যেটুকু অংশ বেরিয়েছিল, ঘাড়ে, গলায়, কপালে কিলবিল করে নড়ছিল কয়েকটা ক্রিস্টালের ছুঁচ। সমন্তকে কাঁধের উপরে নিয়ে আমি টলতে টলতে বেরিয়ে এলাম সুড়ঙ্গের বাইরে। চিৎকার করে উঠলাম, অশোক দাজু, শিগগির এদিকে আসুন। এই সুড়ঙ্গের মুখটা, এই নরকের দরজাটা বন্ধ করে দিয়ে যান। নিস্তব্ধ পাহাড়ি রাত বলেই আমি শুনতে পেলাম অনেক দূর থেকে অশোক দাজু সাড়া দিল, আসছি নীলদাদা, আসছি, এক্ষুনি আসছি। সেই রাতে শুধু সমন্তকের শরীর থেকে টুইজারে করে ক্রিস্টালের ছুঁচগুলো তুলে আগুনে সমর্পণ করতে পেরেছিলাম, তার বেশি কিছু পারিনি। পরের দিন অনেকটা পথ গাছের ডাল দিয়ে তৈরি স্ট্রেচারে করে সমন্তককে বয়ে নিয়ে এসে তারপর কপাল গুনে একটা মিলিটারি ট্রাক পেয়েছিলাম। ওর বাকি চিকিৎসাটা হয়েছিল সিমলার মিলিটারি হাসপাতালে, যদিও ওখানে ওর অসুস্থতার কারণ হিসেবে বলা হয়েছিল কোনো বিষাক্ত গাছের কাঁটার কথা। সমন্তক যেদিন সিমলার হাসপাতালে ভর্তি হলো, সেদিনে আমি প্লেন ধরে কলকাতায় ফিরে এসেছিলাম। আরও 5 দিন পরে ওরা 3 জনে আমাদের বাড়িতে এলো, সমন্তক, অশোক দাজু আর অরুণাভবাবু। এই প্রথম সমন্তককে তার অরিজিনাল ফর্মে দেখলাম এবং দেখে দারুণ লাগলো। স্বাস্থ্যবান, বুদ্ধিমান, রসিক, ঠিক যেরকম মানুষ আমার পছন্দ হয়। তার চেয়েও বড় কথা, ওই দিনই প্রথম আমি সমন্তকের 2 অভিভাবককেও তাদের স্বরূপে দেখলাম এবং বুঝতে পারলাম ওই সব কটা গুণই সমন্তক অরুণাভবাবু আর অশোক দাজুর কাছ থেকেই তুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই আড্ডা শুরুর 2 মিনিটের মধ্যে প্রসঙ্গ ঘুরে গেল তামা রঙের রক্তমণির দিকে। আমি সমন্তককে বললাম, এবার একটু তোমার দিকের গল্পটা শোনাও তো ভাই। কেমন করে ওই সাংঘাতিক জায়গায় গিয়ে পৌঁছালে? বিশ্বাস কর নীলদা, বিন্দু মাত্র আজ পাইনি। যখনই মণিকরণের দিকটা যেতাম, তখনই ওখানকার জহুরি বাজারে কানা ঘুষে শুনতাম লাল ক্রিস্টালের গল্প। তো সেদিন ঠিক করে ফেললাম, কেউ যদি যেতে না চায় তাহলে একাই একবার ঘুরে আসি। ব্যাস এইটুকুই। ওই পাথরের স্ল্যাবটাকে দেখে স্বাভাবিক কৌতূহলে টান মেরে সরিয়েছিলাম। তারপরে তুমিই বলো না, একটা সুড়ঙ্গ দেখলে না নেমে পারা যায়? কি আর বলবো, আমিও তো না নেমে পারিনি, তাই কোনো মন্তব্য না করে বললাম, তারপরে কি হলো? একটু বেশিক্ষণই ওখানে কাটিয়ে ফেলেছিলাম বুঝলে। আসলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে মেঝের ওপর পড়ে থাকা ওই রেড জেমস্টোনটাকে দেখে মাথা খারাপ হয়ে গেছিল। কি যেন বলে, 7 রাজার ধন 1 মানিক, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই মনে হয়েছিল ওই জেমটাকে। তখনই
ওখানে বসে পাথরটার ছবি তুললাম, বাবাকে পোস্ট করলাম। তারপর টুল বক্স থেকে যন্ত্রপাতি বার করে অনেকভাবে বুঝবার চেষ্টা করলাম পাথরটার কম্পোজিশন কি। এইসব করতে করতে হঠাৎ দেখি ঘাড়, গলা, মুখ সব যেন কেমন অবশ হয়ে আসছে। চিন্তা করতে পারছি না আর কিছু। ভালো করে তাকিয়ে দেখি ওই সাদা ক্রিস্টালগুলো গায়ে জড়িয়ে আছে। তার চেয়েও ভয়ঙ্কর যা দেখলাম, টানেলের ওই শেষ প্রান্ত থেকে কোটি কোটি ওরকম সূচ আমার দিকে উড়ে আসছে। ঠিক মনে নেই, তখনই বোধ হয় বাবাকে ওই মেসেজটা পাঠিয়েছিলাম, আই হ্যাভ ওপেন দ্য হেল মাউথ, না কি যেন, ঠিক মনে নেই। সুরঙ্গের বাইরেই পালাতে চেয়েছিলাম জানো নীলদা, কিন্তু কিছুটা যাওয়ার পরেই বুঝতে পারলাম পারবো না, প্যারালাইজড হয়ে যাচ্ছি। তখন বাঁচার জন্য কোনো রকমে ওই একটা পাথরের চেম্বারের মধ্যে ঢুকে ঢাকনাটা টেনে দিলাম। তারপরে আর কিচ্ছু মনে নেই। অরুণাভবাবু বললেন, আচ্ছা নীল, একটা কথা বলো তো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন অতটা পাজেল হয়ে যাওনি। মনে হচ্ছে তুমি যেন জানো ওই ক্রিস্টালের সূচগুলো কি, কোথা থেকে এলো। যদি জানো তাহলে আমাকেও একটু বলো, না হলে এই বয়সে নতুন করে ভূতে বিশ্বাস করবো না। ওনার কথার ধরনে আমরা তিনজনেই হেসে ফেললাম। তারপর একটু ভেবে নিয়ে আমি বললাম, দেখুন, আমি যা ভেবেছি সেটা ঠিক কি না তা হলপ করে বলতে পারবো না, তবে একমাত্র এই রাস্তাতেই বোধহয় যা ঘটে গেল তার একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব। তবে একটা কথা গোড়াতেই বলে রাখি, আমার ভাবনা চিন্তার ভিত্তি কিন্তু আপনার ওই আবিষ্কার। আপনি যদি দেখিয়ে না দিতেন যে তামারং ভ্যালি দাঁড়িয়ে রয়েছে একটা উল্কার উপরে, তাহলে এসব ভাবনা আমার মাথায় আসতো না। কারণ আমার যেটুকু বিদ্যে তা প্রাণ নিয়ে, পাথর আমি বুঝি না। আর পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল তা নিয়ে অনেকগুলো তত্ত্বের মধ্যে একটার নাম প্যানস্পার্মিয়া। এই তত্ত্বে বলা হয় পৃথিবীতে প্রাণের বীজ এসে পড়েছিল মহাশূন্যের অন্য কোনো প্রান্ত থেকে উল্কার পিঠে চেপে। থিওরিটা অনেক পুরনো। সেই 1871 সালে লর্ড কেলভিন ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের এক সভায় এরকম একটা কথা বলেছিলেন। এই তত্ত্ব নিয়ে অন্য একদল বিজ্ঞানী অনেক ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। আমি বিজ্ঞানী নই, তবু আমার কোনোদিনই কথাটা খুব একটা অবিশ্বাস্য মনে হয়নি দুটো কারণে। এক, প্রথম প্রাণের কণার সৃষ্টি হয়েছিল নাকি প্রায় 250 কোটি বছর আগে। পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর পরিবেশ তখন মোটেই প্রাণ সৃষ্টির অনুকূল ছিল না। অক্সিজেন বলতে গেলে কিছুই ছিল না, ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের বিষাক্ত বাষ্প। সেসব ভেদ করে সূর্যের আলোই বা কতটুকু পৌঁছতো পৃথিবীতে, তবু সেই পৃথিবীতেই প্রাণ এসেছিল। দ্বিতীয়ত, 1969 সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার মার্চিনসন শহরের উপরে যে বিশাল উল্কাটা ফেটে পড়ে, যেটাকে মার্চিনসন মেটিওরাইট বলেই উল্লেখ করা হয়, সেটার বয়স ছিল 450 কোটি বছর। তবুও সেই উল্কাটার মধ্যে বৈজ্ঞানিকেরা গুচ্ছের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পেয়েছিলেন। জানেন নিশ্চয়ই, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাণের দূরত্ব বেশি নয়। তাহলে মহাশূন্যের অন্যান্য প্রান্তে যে পৃথিবীর অনেক আগে থেকেই প্রাণের অস্তিত্ব রয়েছে, এটা মনে করার মধ্যে ভুল কোথায়? এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন আমার চিন্তাভাবনা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তামারং ভ্যালিতে একটা মোটামুটি বেশ বড় মাপের উল্কা আছড়ে পড়েছিল। সে কত কোটি বছর আগে আমরা জানি না, তবে আস্তে আস্তে সেই উল্কা ঢাকা পড়ে গিয়েছিল নতুনভাবে জমে ওঠা মাটি পাথরের অনেক নিচে। তার সঙ্গেই চাপা পড়ে গিয়েছিল ওই উল্কার মধ্যে বসবাসকারী আশ্চর্য কিছু প্রাণী। চাপা পড়ে গেলেই যে তারা মরে যাবে, ব্যাপারটা মোটেই এরকম নয়। এই পৃথিবীতেই এমন ব্যাকটেরিয়া রয়েছে যারা প্রশান্ত মহাসাগরের 7 মাইল গভীরে অকল্পনীয় জলের চাপের মধ্যে দিব্যি বেঁচে আছে। আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা খাড়ের পুকুরে বেঁচে আছে কিছু অণুজীবী। থায়োব্যাসিলাস কংক্রিটিভোরান্স বেঁচে থাকে
ধাতু গলানোর সালফিউরিক অ্যাসিডের মধ্যে, আর মাইক্রোকক্কাস রেডিওফিলাস নিউক্লিয়ার রিঅ্যাক্টরের তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে সুখেই দিন কাটায়। এবং হ্যাঁ, মাটির অনেক গভীরে বাস করে এরকম ব্যাকটেরিয়ার সংখ্যাও কম নয়। অবিশ্বাসীরা প্রথমেই প্রশ্ন করেছিল ওরা খায় কি, পরে দেখা গেল ওরা পাথর খায়, মানে পাথরের মধ্যে থেকে লোহা, গন্ধক, ম্যাঙ্গানিজ এইসব খায়। আর যা ওগরায় তাও আশ্চর্য। এই যেমন ধরুন ক্রোমিয়াম, কোবাল্ট, এমনকি ইউরেনিয়াম অবধি। এখন তো অনেক বিজ্ঞানী বিশ্বাস করে ফেলেছেন যে সোনা, তামা এই সব দামি দামি ধাতুকে মাটির নিচে এককাট্টা করার পেছনে ওই সব পাতালবাসীদেরই হাত আছে। আর একটা প্রাণী কতদিন কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে থাকার পরে আবার জেগে উঠতে পারে, সেই রেকর্ডও ব্যাকটেরিয়াদের হাতে। বিজ্ঞানীদের হাতে 118 বছরের পুরনো মাংসের কৌটোর ভেতর থেকে 166 বছরের পুরনো বিয়ারের বোতলের মধ্যে থেকে আবার গা ঝাড়া দিয়ে জেগে উঠেছে ব্যাকটেরিয়া। বুঝতে পারছেন তো, আমরা তামা রঙের ক্রিস্টালের ছোঁচের খুব কাছাকাছি পৌঁছে গেছি। অরুণাভবাবু, সমন্তক আর অশোকদাজু মন দিয়ে আমার কথা শুনছিলেন। তবে এইখানে সমন্তক আমতা আমতা করে বলে উঠল, বুঝতে পারছি। তুমি বলতে চাইছো ওই ক্রিস্টালের সূচগুলো আসলে অন্য গ্রহের প্রাণী, উল্কার পিঠে চেপে তামারাং অব্দি কোনো রকমে এসে আর তারপর মাটির তলায় ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ওদের যে জ্যান্ত জিনিসের মতন দেখতেই নয়, কাচের মতন দেখতে লাগছিল যে। কাঁচ নয়, ক্রিস্টাল। ক্রিস্টালের মতন বলেই আমি আরও বেশি নিশ্চিত হচ্ছি যে ওরা প্রাণী, পৃথিবীর না হলেও অন্য কোনো গ্রহের। কারণ তুমি তো খুব ভালোই জানো কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। যতদিন পেয়েছিল এলিয়েনগুলো ওদের রক্ত খেয়েছিল, তারপর মরেও গিয়েছিল।
আমার ধারণা আমরা যদি ধুলো মাটি সরিয়ে খুঁজতাম তাহলে ওই জিপসি কলোনির মধ্যেও রক্তমণি খুঁজে পেতাম। জিপসিদের রক্ত থেকে তৈরি রক্তমণি। আর তৃতীয় দলে গিয়েছিলাম আমরা, এই ঘরের 4 জন। তবে সেই কথা আর মনে করতে চাই না। অশোক দাজু বলল, বাপরে, ও কথা মনে আসলে না এখনো নিদ আসে না রাতের বেলা। কিছুক্ষণ 4 জনেই চুপ করে বসে রইলাম। তারপর সমন্তক ওর পকেট থেকে একটা ভেলভেটের বাক্স বার করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, না করতে পারবে না, এটা তোমার ছোট ভাই দিচ্ছে। কি এটা? অবাক হয়ে বাক্সটার ডালা খুলেই আমি প্রায় চেয়ার সমেত উল্টে পড়েছিলাম। কারণ বাক্সটার ভেতরে তুলোর উপরে শোয়ানো রয়েছে একটা সোনার রিস্ট ব্যান্ড, যার গায়ে পরপর 3টে উজ্জ্বল লাল পাথর ঝলমল করছে। আমার ভয় দেখে ওরা 3 জনেই একসঙ্গে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই সমন্তক বলল, যাক, নীল চ্যাটার্জিও সমঝে চলে এমন কিছু আছে তাহলে পৃথিবীতে। না দাদা, ওগুলো রক্তমণি নয়, রেড বেরিল, বিশুদ্ধ পৃথিবীর পাথর, মহাকাশ থেকে আসেনি। ব্রাজিলের একটা খনি থেকে আমি গত বছর নিজে হাতে তুলেছিলাম। তুমি রিস্টব্যান্ডটা পরবে কিন্তু, হ্যাঁ, ফেলে রাখবে না। ওকে জড়িয়ে ধরে বললাম, পরব ভাই। রোমাঞ্চকর গল্প শুনতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঘুরনচণ্ডী দ্য ঘোস্ট জাংশন।